তাকে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে, অনেকে আলোচনায় আনছেন যে হতে পারে, মানে কোনো ধরনের আভাস পেয়েছেন কিনা আপনি? পরীক্ষা একজন রাজনীতিবিদ, কেমন হওয়া উচিত আসলে রাষ্ট্রপতির জায়গাটা? রাষ্ট্রপতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ এবং রাষ্ট্রের প্রথম ব্যক্তি, সিনিয়র মোস্ট পারসন ইন দি কান্ট্রি। শোনা গেছে স্পিকারের চেয়ার ছেড়ে এবার এক লাফে বঙ্গভবনের সর্বোচ্চ চেয়ারে বসতে যাচ্ছেন মেজর হাফিজ। দলের ভেতরে সব বাধা আর ষড়যন্ত্র ধূলিসাৎ করে দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান কি সত্যি মেজর হাফিজকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে বেছে নেবেন? এবার কি তাহলে রাষ্ট্রপতি হচ্ছেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ? একবার চোখ বন্ধ করে কল্পনা করুন দর্শক, ঢাকার শেরেবাংলা নগরের জাতীয় সংসদ ভবন থেকে শুরু করে বঙ্গভবনের লাল গালিচা, সব জায়গায় এখন একটাই ফিসফাস, একটাই আলোচনা। শেখ হাসিনার 5 বারের জেল জুলুম যাকে এক বিন্দু টলাতে পারেনি, আজ সেই এক মেজর হাফিজের ভয়ে রীতিমতো কাঁপছে খোদ তারেক রহমানের বাঘা বাঘা মন্ত্রীরা। আসসালামু আলাইকুম। ভিডিওটি যারা দেখছেন এই মুহূর্তে অনুরোধ করব তাদেরকে দয়া করে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন। শেষ পর্যন্ত না দেখে আপনারা যাবেন না। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। শেষমেশ কি সত্যিকার অর্থেই রাষ্ট্রপতি হতে যাচ্ছে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ? বর্তমান স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমকে নিয়ে নানা ধরনের গুঞ্জন আলোচনা ইতিমধ্যে শোনা যাচ্ছে তিনি হতে যাচ্ছেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি। বঙ্গভবনকে ঘিরে রাজনৈতিক অন্তর্মহলে কী চলছে, আর কেনই বা তার নামকে ঘিরে এই নতুন করে শুরু হয়েছে আলোচনা? রাষ্ট্রপতির হওয়ার আভাস কেন বা তোলা হয়েছে? সত্যি সত্যি কি রাষ্ট্রপতি হচ্ছেন? ঢাকার রাজনৈতিক অঙ্গনে জোরে আলোচনা। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচনায় রয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। এ নিয়ে রাজনৈতিক বিশ্লেষক, কূটনৈতিক মহল ও বিভিন্ন পর্যায়ে চলছে নানা আলোচনা ও মূল্যায়ন। প্রিয় দর্শক, আমরা কয়েকটা প্রতিবেদন এবং বিশ্লেষণ থেকে জানার এবং বোঝার চেষ্টা করব কেনই বা বারবার রাষ্ট্রপতির চেয়ারে হাফিজউদ্দিন আহমেদের বসানোর কথা বলা হচ্ছে, কেনই বা মেজর হাফিজের নাম বারবার সামনে আসছে পরবর্তী রাষ্ট্রপতি হিসাবে, কেনই বা তাকে যোগ্য মনে করছে মানুষ। চলুন কয়েকটা প্রতিবেদন বিশ্লেষণ দেখি, তারপরে কথা বলে আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের। যে লোকটাকে শেখ হাসিনাও 5 বার জেল খাটিয়ে ভাঙতে পারেনি, আজ সেই মেজর হাফিজের ভয়ে কাঁপছে তারেক রহমানের বাঘা বাঘা মন্ত্রীরা। আর দুর্নীতিবাজদের তো রীতিমতো রাতের ঘুম হারাম হয়ে গেছে, কারণ মেজর হাফিজ কোনো সাধারণ নেতা নন, তিনি একাই 100। সরকারি দলের লোক হয়েও সংসদে দাঁড়িয়ে সরাসরি বিরোধী দল জামাতে ইসলামের পক্ষে কথা বলে তিনি রাজনীতির পুরো হিসেবটাই পাল্টে দিয়েছেন। দুর্নীতির প্রশ্নে নিজের দলের মন্ত্রীদেরও তিনি এক চুলো ছাড় দেন না। এই মাস্টার মাইন্ডের সততার কাছে হার মানতে বাধ্য হচ্ছে সবাই। তবে আসল চমক তো এখনো বাকি। শোনা গেছে স্পিকারের চেয়ার ছেড়ে এবার এক লাফে বঙ্গভবনের সর্বোচ্চ চেয়ারে বসতে যাচ্ছেন মেজর হাফিজ। দলের ভেতরে সব বাধা আর ষড়যন্ত্র ধূলিসাৎ করে দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান কি সত্যি মেজর হাফিজকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে বেছে নেবেন? দুর্নীতিবাজদের কাঁদিয়ে তারেক রহমানের সরকার আসলে দাবার বড়ি কি এমন গোপলচাল চাললেন যা চমকে দেবে পুরো দেশকে? ঘটনা খুব বেশি দিন আগে নয়, কিছুদিন আগেই শেরেবাংলা নগরের জাতীয় সংসদ ভবনের ভেতরে এমন এক কাণ্ড ঘটে গেল যা দেখে সবার চোখ কপালে ওঠার জোগাড়। ভেতরে তখন একদম পিন পতন নীরবতা। ঠিক সেই মুহূর্তে তারেক সরকারের একজন বিশাল নেতা হুট করে দাঁড়িয়ে বিরোধী দলীয় দিকে আঙুল তুলে বেশ গলাবাজি শুরু করলেন। সোজা কথা হলো, বিরোধী দলে নাকি কোনো আসল মুক্তিযোদ্ধা নেই, এমন বেফাস কথায় পুরো সংসদ কক্ষে রীতিমতো লঙ্কা কাণ্ড বেঁধে যাওয়ার উপক্রম হয়। কিন্তু স্পিকারের সবচেয়ে দামি চেয়ারে বসে থাকা মেজর হাফিজ এসব হজম করার লোক নন। তিনি 1 সেকেন্ডও সময় নষ্ট করলেন না। মাইক অন করে বেশ কড়া গলায় ওই নেতাকে থামিয়ে দিলেন, বুক চিতিয়ে সবাইকে জানিয়ে দিলেন বিরোধী দলেই এমন এক বীর আছেন যাদের সাথে তিনি 71-এ কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছেন। স্পিকারের এমন কড়া কথায় তারেক সরকারের রীতিমতো হাওয়া টাইট হয়ে গেছে। তিনি রীতিমতো মাথা নিচু করে নিজেই সিটে গিয়ে বসে পড়েন। অন্যদিকে বিরোধী দল জামাতে ইসলামের নেতারা খুশিতে টেবিল চাপড়ে হাততালি দিতে শুরু করেন। সরকারি দলের স্পিকার হয়ে বিরোধী দলের পক্ষে এমন সাফাই গাওয়ার সাহস রাজনীতিতে খুব কম মানুষেরই আছে। এই চতুর চাল আর নিরপেক্ষতা দিয়ে তিনি রাজনীতির
পুরনো সব ছক একেবারে উল্টে দিয়েছেন। আর এই ঘটনার পর থেকেই মূলত সরকারি দলের ভেতরে একটা বড় কাঁপন ধরেছে। সবাই বুঝতে পেরেছে এই লোক কারো কথায় উঠবস করার মতো পাত্রই নন। তার এই দাপুটে স্বভাবের কারণে অনেকেই তখন তার সামনে কথা বলতে গিয়ে ভিমড়ি খান। স্পিকারের চেয়ারে বসে তিনি এমন এক ভেলকি দেখিয়েছেন যা কেউ স্বপ্নেও কল্পনা করেনি। দুর্নীতিবাজ আর মিথ্যাবাদী মন্ত্রীদের নাকে দড়ি দিয়ে ঘোরানোর ক্ষেত্রে এই পাক্কা খেলোয়াড় এক বিন্দু ছাড় দিতে রাজি নন। এসব ছাড়াও কিছুদিন আগের আরেকটি ঘটনা সবার চোখ খুলে দিয়েছে। একজন ক্ষমতাধর মন্ত্রী সংসদে দাঁড়িয়ে আগামী 1 তারিখের মধ্যে গ্যাস সংকট সমাধানের এক বিশাল প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু বাস্তবে সে 1 তারিখ পার হয়ে গেলেও গ্যাস সমস্যার কোনো সমাধান হয়নি। সেই মন্ত্রী যখন আবার সংসদে নিজের দপ্তরের ফাইল নিয়ে মাতব্বরি দেখাতে মাইক হাতে নিলেন, স্পিকার তাকে মাঝপথেই থামিয়ে দিলেন। পুরো দেশের সামনে তাকে এমন এক জব্বর শিক্ষা দিলেন যা দেখে সবার চোখ হতো চরক গাছ। তিনি ওই মন্ত্রীকে সোজা কথায় মনে করিয়ে দেন সংসদের প্রতি মিনিটে জনগণের অন্তত 2 লাখ টাকা খরচ হয়, তাই সেখানে দাঁড়িয়ে ফাঁপা বুলি বা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে পার পাওয়ার কোনো রকমের সুযোগ নেই। জনগণের ট্যাক্সের টাকায় চলা এই সংসদে ছিনিমিনি খেলার কোনো অধিকার আর কারণেই তিনি যত বড় নেতাই হন না কেন। তারেক সরকারের মন্ত্রীরাও এখন স্পিকারের সামনে কথা বলতে গেলে রীতিমতো ঘাম ছুটে যায়, তারা হিমশিম খান। দীর্ঘ 40 বছরের রাজনৈতিক ক্যারিয়ারে এই মানুষটির দুর্নীতির এক কানা করেও কেউ স্পর্শ করতে পারেনি। আর ঠিক এই পাহাড় সমান সততাই দুর্নীতিবাজদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। তারা ভালো করেই জানে মেজর হাফিজের মতো একজন নেতা যদি একবার রাষ্ট্রপতি চেয়ারে বসতে পারেন তবে তাদের দুর্নীতির রাজত্ব চিরতরে মাটিতে মিশে যাবে। তাদের সব চুরি আর বাটপারি রাস্তা এক নিমিষেই বন্ধ হয়ে যাবে। অতীতের দিনগুলোর দিকে তাকালে বোঝা যায়, বিশেষ করে হাসিনার আমলে স্পিকারের চেয়ার মানেই ছিল সরকারি দলের যা ইচ্ছা তাই করার একটা হাতিয়ার। কিন্তু তারেক সাহেবের সরকারের এসে মেজর হাফিজ সেই পুরনো আর নোংরা নিয়মকে পুরোপুরি বুড়ো আঙুল দেখিয়ে একটা নতুন ইতিহাস তৈরি করেছেন। তিনি দেখিয়ে দিয়েছেন নিরপেক্ষতা কাকে বলে। এই ধারাবাহিকতায় সরকারি দলের কেউ বিরোধী দলের কাউকে অন্যায়ভাবে আক্রমণ করলে স্পিকার নিজেই ঢাল হয়ে দাঁড়িয়ে যান। ক্ষমতার অহংকারে অন্ধ হয়ে যে কেউ উল্টাপাল্টা বকার চেষ্টা করলে তাকে নাকানি চুবানি খাওয়াতে তিনি একটুও পিছুপা হবেন না। উল্টো তার এই কড়া শাসনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কিংবা আন্তারিক রহমান প্রার্থ কেউই ছাড় পাননি। নিয়মের একটু এদিক থেকে ওদিক হলেই তাই কঠিন চোখ রাঙানি আর চাবুকের মুখে পড়তে হয় সবাইকে। ভুল বা অন্যায়ের ক্ষেত্রে তিনি পদের কোনো বাছবিচার করেন না। তার কাছে মন্ত্রী আর সাধারণ সংসদ সদস্য একদম সমান। সবচেয়ে বড় চমকটা তিনি দিয়েছেন জামাত ইসলামকে নিয়ে। রাজনৈতিক অঙ্গনে জামাতকে নিয়ে যখন নানা রকমের কাদা ছোড়াছুড়ি চলে তখনই নেতা সত্যের খাতিরে প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন জামাতে ইসলামী দেশের সবচেয়ে সুশৃঙ্খল রাজনৈতিক দল। সরকারি দলের এত বড় পদ থেকে বিরোধী দলের এমন প্রশংসা করার সাহস কেবলই বীরের পক্ষেই সম্ভব। তার এমন কথায় পুরো রাজনৈতিক মহলে এখন রীতিমতো তোলপাড় চলছে। তবে মেজর হাফিজের আজকের এই সমতায় চূড়ায় পৌঁছানোর পথটা কিন্তু মোটেও সহজ হয়নি। 1971 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত এই মানুষটির জীবনের প্রতিটি বাঁক যেন এক একটি সিনেমা। হাসিনার আমলে রাজপথে লড়াই করতে গিয়ে নিজের জীবনে মোট 5 বার জেল খেটেছেন তিনি, তবুও তার ভেতরের তেজ এতটুকু কমেনি। জেল জুলুম দিয়ে তাক দমানো যায় না। তিনি কখনো ক্ষমতার লোভে কারো পা চাটেননি, করেননি কোনো সস্তা চমচামি। 1986 সালে ভোলার মানুষের ভালোবাসায় প্রথমবার সংসদ সদস্য হন তিনি। এরপর 1992 সালে বিএনপিতে যোগ দিয়ে ধাপে ধাপে মন্ত্রী এবং দলের সবচেয়ে বড় কয়েকটি জাতীয় স্থায়ী সংসদ কমিটির সদস্য হয়েছেন। তার উত্থান দেখে অনেকেই তখন মনে হিংসায় জ্বলে পুড়ে ছাই হয়ে যেতেন। 2007 ও 2008 সালে সেনা সমর্থিত সরকারের আমলে দলের ভেতরে এক বড় ঝামেলার মুখে পড়েন এই মন্ত্রী। সে সময় আবুল হান্নান ভূঁইয়ার সাথে তার নাম জড়ানো ছিল, শোকজ নোটিশও পেতে হয়েছিল। এখানেই শেষ নয়, 2018 সালে নির্বাচনের আগেও তাকে ঘিরে নতুন দল গঠনের বিশাল গুঞ্জন ডালপালা মেরেছিল, যেখানে যোগ দেওয়ার কথা ছিল ক্রিকেটার সাকিব আল হাসানের। এসব দেখে অনেকেই তখন কপাল চাপড়াতেন, ভাবছিলেন হাফিজ হয়তো এবার দল ছাড়বে। কিন্তু এত মান অভিমান আর ঝড়ের পরেও তিনি কখনো কোনোদিন দল ছাড়েনি। 8 ঘাট ভেদে দলের সাথে মাটি কামড়ে পড়েছিলেন। দীর্ঘ 4 দশকে তিনি এক দলেই নিজের জায়গা ধরে রেখেছেন। তার এই লম্বা সময় ধরে লেগে থাকা আর সততার বড় পুরস্কারটা আসে 2026 সালের পর। রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে প্রথমে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বানান। এরপর তাকে বসিয়ে দেন সংসদের সবচেয়ে বড় স্পিকারের চেয়ারে। তারেক সাহেব খুব ভালো করেই জানতেন কাকে কোথায় কখন বসাতে হয়। কিন্তু আসল খেলা তো কেবল শুরু হতেই যাচ্ছে, কারণ 2026 সালের এই জুলাই মাসে এসে ঢাকার অন্দরমহলে সবচেয়ে
সবচেয়ে বড় খবর আসে বাতাসে। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর বিদায় ঘণ্টা বেজে যাওয়ার পর সেই জায়গায় বঙ্গভবনের চেয়ারে মেজর হাফিজের নাম সবার উপরে শোনা যায়। আর এই খবর শোনার পর থেকেই অনেকেরই হাওয়া টাইট হয়ে যায়। মাস্টারমাইন্ড হাফিজকে আটকাতে দলের ভেতরে চলছে বিশাল ষড়যন্ত্র। এমনকি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো দলের পুরনো নেতারাও ভেতরে ভেতরে অনেক কলকাঠি নাড়ছেন। পাশাপাশি জামায়াতে ইসলামী নিয়ে মেজর হাফিজের কথাবার্তা এবং অতীতের সেই সেনা সমর্থিত সরকারের আমলের পুরনো ঝামেলাগুলো সামনে এনে তাকে বেকায়দায় ফেলার চেষ্টা করা হচ্ছে জোর কদমে। বিএনপির একটা অংশ কোনোভাবেই চাইছে না হাফিজের মতো একজন চরম সত্যবাদী নেতা রাষ্ট্রপতির চেয়ারে বসুক। অন্যদিকে দুর্নীতিবাজ নেতারা তো তেলে বেগুনে জ্বলে উঠেছেন। তারা বুঝতে পেরেছেন হাফিজ যদি বঙ্গভবনে ঢোকেন তবে তাদের খেল চিরতরে খতম হয়ে যাবে। দুর্নীতির পথে সবচেয়ে বড় দেয়াল হয়ে দাঁড়াবেন তিনি। তাই তাকে আটকাতে দিন রাত এক করে ফেলেছে তারা। সবাই যখন মেজর হাফিজকে আটকাতে ব্যস্ত, ঠিক তখনই সবার চোখে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকে। তারেক রহমান বরাবরই রাজনীতিতে বড় চমক দিতে পছন্দ করেন। এই বিশাল দাবার বোর্ডে তারেক সরকার এবার এক এমন চাল দিতে যাচ্ছেন যা সবার মাথা খারাপ করে দেবে। কারণ তারেক রহমানের শতভাগ সুনজর রয়েছে স্পিকারের দিকে। তাছাড়া কিছুদিন আগে ইরানে গিয়ে আমেরিকার মতো দেশের বিরুদ্ধে কড়া কথা বলে মেজর হাফিজ নিজের সাহসিকতা আর দুর্দান্ত বুদ্ধির প্রমাণ দিয়েছেন। এমন এক পাক্কা খেলোয়াড় রাষ্ট্রপতির চেয়ারে বসলে পুরো দেশের হিসেব নিকেশ একদম বদলে যাবে। মির্জা ফখরুলের আপত্তি আর দুর্নীতিবাজদের ভয়কে পাত্তা না দিয়ে তারেক রহমান কি সত্যি মেজর হাফিজকে এই তুরুপের তাস বানাবেন? সংসদ ভবনের এই দাপটে স্পিকারকে এবার সত্যি বঙ্গভবনের লাল গালিচায় পা রাখবেন? রাষ্ট্রের অভিভাবক হিসেবে এমন একজন নেতার আগমন পুরো দেশের রাজনীতিতে এক নতুন বাতাস নিয়ে আসবে। রাজনীতিতে শেষ কথা বলে কিন্তু কিছুই নেই, এটা আমরা সবাই জানি। তবে মেজর হাফিজের সততা আর তারেক রহমানের গোপন চালে দুর্নীতিবাজ মন্ত্রীদের যে এবার কপাল পুড়তে হবে তা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। এখন শুধু সময়ের অপেক্ষা, বঙ্গভবনে কে যাবে তা দেখার জন্য পুরো দেশ বিশাল আগ্রহ নিয়ে বসে আছে। অনেকে মনে করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, তাকে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে। অনেকে আলোচনায় আনছেন যে বিএনপি মহাসচিবকে ওই দায়িত্ব দেওয়া হতে পারে। মানে কোনো ধরনের আভাস পেয়েছেন কিনা আপনি? পরীক্ষা একজন রাজনীতিবিদ, কেমন হওয়া উচিত আসলে রাষ্ট্রপতির জায়গাটা? আমার বক্তব্য অনেকের পছন্দ নাও হতে পারে, বাট আমি সারা জীবনভর স্পষ্ট কথা বলে এসেছি। বিএনপি 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে, জনগণ তাদেরকে দায়িত্ব দিয়েছে। রাষ্ট্রপতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ এবং রাষ্ট্রের প্রথম ব্যক্তি, সিনিয়র মোস্ট পার্সন ইন দি কান্ট্রি। সেই হিসাবে আমি মনে করি যাকে রাষ্ট্রপতি দায়িত্ব দেওয়া উচিত তিনি যেন একদম ডাইহার্ড একজন বিএনপির অনুসারী হতে হবে, পোড় খাওয়ার রাজনীতিবিদ হতে হবে এবং জনগণ থেকে উঠে আসা একজন ব্যক্তি, উপর থেকে চাপিয়ে দেওয়া নয় এবং বেশি ইন্টেলেকচুয়াল হওয়ারও কোনো দরকার নেই। সহজ সরল ব্যক্তি যিনি জনগণের কথা বোঝেন। একটা জিনিস দেখেন, আমাদের চমৎকার কিন্তু উদাহরণ রয়েছে পিছিয়ে, জাস্টিস শাহাবুদ্দিন আহমদ। এই ধরনের সৎ ব্যক্তি বাংলাদেশ কখনো দেখে নেই। তিনি একটা টেলিফোন করেছেন পুত্রের কাছে আমেরিকাতে, সাথে সাথে টেলিফোন ডিপার্টমেন্টকে বলেছেন বিল কত। টেলিফোন ডিপার্টমেন্ট জানাচ্ছে যে রাষ্ট্রপতির এখতিয়ার আছে, এটা পেইড, এটা লিগালি রাষ্ট্র পে করবে। তিনি বলছেন না, তাও আমি নিজে থেকে পে করবো। একটা স্যুট নিয়ে ঢুকেছেন, একটা স্যুট নিয়ে বের হয়ে এসছেন। এই ধরনের নির্লোভ সৎ বিজ্ঞ ব্যক্তি প্রয়োজন বাংলাদেশে। উনি অবশ্য কোনো রাজনৈতিক দলের নয়, বাট বিএনপিতে নিশ্চয়ই ত্যাগী অনেক রাজনীতিবিদ আছেন, অনেক উত্থান পতনের মধ্যে গিয়েছেন, অনেক নিগৃহীত হয়েছেন স্বৈর শাসকদের দ্বারা। জনগণের পালস বোঝে এই ধরনের একজন ব্যক্তি। জনগণের পালস বোঝার রাজনৈতিক দলের নেতাদের পক্ষেই সম্ভব, বাড়ির লোকের পক্ষে এটা সম্ভব না। তো আমি মনে করি যে বিএনপির একজন সদস্য তিনি যে একেবারে ইলেক্টেড এমপি হতে হবে এমন কোনো কথা নেই। একজন ভালো মানুষ যিনি দুর্নীতির ঊর্ধ্বে থাকবেন, যাকে নিয়ে দেশবাসী গর্ব করতে পারে যে আমাদের ভালো একজন প্রেসিডেন্ট আছে। তার শিক্ষিত হতে হবে, উচ্চশিক্ষিত, জ্ঞানগম্যই আছে এবং একজন ভদ্রলোক যার খুব হাম্বল, ডাউন টু আর্থ, সাধারণ মানুষের সাথে ভদ্র নম্র আচরণ করবেন। তিনি চেয়ারে বসে নিজকে বিরাট কিছু ভাববেন না, এই ধরনের একজন সাধারণ ব্যক্তি এবং একজন হাম্বল, অনেস্ট, ডিসেন্ট পলিটিশিয়ান দরকার মনে করি। আপনারা আসলে এখন কোন কোন বিষয়গুলোকে খুব ফোকাস করতে চান, মানে খুব দ্রুত সরকার গঠনের পর কোন বিষয়গুলোকে প্রায়োরিটি দিতে চান? আমার মনে হয় আইন শৃঙ্খলা পরিস্থিতিকে গুরুত্ব দেওয়া উচিত। পুলিশ বাহিনীর মনোবল ভেঙে গিয়েছে, তারা একটা আইনগতভাবে সঠিক কাজ করতেও 10 বার চিন্তা করে। এদের মধ্যে কোনো মানসিক কোনো শক্তি আছে বলে মনে হয় না। আমি নির্বাচনের সময় দেখলাম যে তারা দর্শকের ভূমিকা দিচ্ছে, তেমন কিছু এরা করতে পারে না। সুতরাং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দেওয়া উচিত। দ্বিতীয়ত অর্থনীতিকে সমৃদ্ধ করা উচিত। এই যে ব্যাংকগুলো লুটপাট হয়ে গেলো এত বছরে, ব্যাংক লুটেদেরকে আমরা আর দেখতে চাই না। এখানে জনগণের অর্থ যেন সুরক্ষিত থাকে,
সেই ধরনের ব্যক্তিদের হাতে ব্যাংকের দায়িত্বভার থাকা উচিত, এবং যারা এই দেশকে লুট করে বাইরে টাকা পাঠিয়েছে এটা ফিরিয়ে আনার জন্য দক্ষ একটা টিম দরকার, যারা এই ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেবে, দেশের সম্পদ আমার দেশে ফিরিয়ে নিয়ে আসতে পারবে। সুতরাং অর্থনীতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি এই দুটো অত্যন্ত গুরুত্ব। আরেকটি হলো যে গণতন্ত্রকে অগ্রাধিকার দিতেই হবে। এতদিন যাবৎ দেশের মানুষকে, সাধারণ মানুষ নিগৃহীত ছিল। সাধারণ মানুষকে যারা ক্ষমতায় থাকে তারা মানুষকে মানুষই মনে করে না। একজন সাধারণ নাগরিককে সম্মান দিতে হবে তাকে। আমি রাষ্ট্রের যত বড় কর্মকর্তাই হোক, তিনি যেন একজন বয়স্ক এবং সিনিয়র একজন সিটিজেনের সামনে, একজন শিক্ষিত মানুষ, তিনি শিক্ষক হতে পারেন, ভাইস চ্যান্সেলর হতে পারেন, আইনজীবী হতে পারেন, ডাক্তার হতে পারেন, তাদের কাছে, তাদের জন্য এই সরকার যেন নিজকে জনগণের মালিক না ভাবে, সেবক ভাবে, এই ধরনের মনোভাব থাকা উচিত। এবার কি তাহলে রাষ্ট্রপতি হচ্ছেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ? একবার চোখ বন্ধ করে কল্পনা করুন দর্শক, ঢাকার শেরেবাংলা নগরের জাতীয় সংসদ ভবন থেকে শুরু করে বঙ্গভবনের লালগাড়ি চা, সব জায়গায় এখন একটাই ফিসফাস, একটাই আলোচনা। 2026 সালের এই উত্তপ্ত জুলাই মাসে ক্ষমতার অন্দরমহলে, চায়ের কাপে কিংবা রাজনৈতিক বিশ্লেষকদের ড্রয়িং রুমে সবচেয়ে বড় প্রশ্নটি হয়ে দাঁড়িয়েছে এটি। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর সম্ভাব্য বিদায় ঘণ্টা বাজছে, আর ঠিক এই শূন্য স্থানে এক মহিরু হয়ে উঠে আসছে স্পিকার মোহাম্মদ হাফিজউদ্দিনের নাম। কিন্তু কেন হঠাৎ করে একজন স্পিকারকে নিয়ে পুরো দেশে কেন এত আলোচনা? এর উত্তর লুকিয়ে আছে সম্প্রতি ঘটে যাওয়া জাতীয় সংসদের ভেতরের কিছু লোমহর্ষক এবং অভূতপূর্ব ঘটনায়। চলুন দর্শক, আপনাদের কয়েকদিন আগের সংসদ ভবনের ভেতরের চিত্র দেখানো যাক। বাইরে তখন প্রখর রোদ, কিন্তু সংসদের ভেতরের পরিবেশটা এক টানটান উত্তেজনায় ঠাসা। ফ্লোরে বক্তৃতা দিচ্ছিলেন বিরোধী দলের এক প্রভাবশালী সংসদ সদস্য। ঠিক তার পরপরই ক্ষমতাসীন সরকারি দলের এক হেভিওয়েট সংসদ সদস্য হঠাৎ তাচ্ছিল্যের সুরে বলে উঠলেন, বিরোধী দলে তো আসল মুক্তিযোদ্ধাই নেই। মুহূর্তের মধ্যে পুরো সংসদ কক্ষে এক পিনপতন নীরবতা নেমে আসলো। বিরোধী বেঞ্চগুলোতে তখন অপমানের আর ক্ষোভের আগুন জ্বলছে। ঠিক সেই মুহূর্তে স্পিকারের সেই সর্বোচ্চ মর্যাদাপূর্ণ চেয়ার থেকে ভেসে এলো এক গম্ভীর এবং ইস্পাত কঠিন কণ্ঠস্বর। মাইক্রোফোনটি অন করেই স্পিকার শান্ত কিন্তু অত্যন্ত দৃঢ়ভাবে বললেন, মাননীয় সংসদ সদস্য, আপনার তথ্যটি ভুল। এই বিরোধী দলের এমন অনেক সদস্য আছেন যাদের সাথে 1971 সালের রণাঙ্গনে আমি নিজে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছি। তারা প্রত্যেকেই রণাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা। এই একটি মাত্র কথায় সরকারি দলের এই প্রভাবশালী সদস্য স্তব্ধ হয়ে নিজের আসনে বসে পড়তে বাধ্য হলেন। কিন্তু এর মানে কি? এটা কেন এত বেশি গুরুত্বপূর্ণ? এর মানে হলো স্পিকারের চেয়ারটি এখন আর সরকারের পকেটে থাকা কোনো রাবার স্ট্যাম্প নয়। বিগত দশকগুলোতে আমরা বারবার দেখেছি স্পিকাররা কিভাবে কেবল সরকারি দলের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত থাকতেন। বিরোধী দলকে কথা বলতে না দেওয়া, মাইক বন্ধ করে দেওয়া কিংবা সরকারি দলের অন্যকে প্রশ্রয় দেওয়াই যেন অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু এখানেই আসল বিষয়। মেজর হাফিজ প্রমাণ করেছেন স্পিকারের চেয়ার কারোর পৈতৃক সম্পত্তি নয়, এটি পুরো রাষ্ট্রের নিরপেক্ষতার প্রতীক। আজকের এই তেলবাজি আর ব্যক্তি পূজার রাজনীতিতে যখন পদের লোভে মেরুদণ্ড বিক্রি করে দেওয়াটা খুবই স্বাভাবিক ঘটনা, তখন স্পিকারের এই নিরপেক্ষ এবং সাহসী অবস্থান পুরো দেশের মানুষকে এক নতুন আশা দেখাচ্ছে। তবে চমকের এখানেই শেষ নয়। সম্প্রতি সংসদে তিনি যা করেছেন তা বাংলাদেশের সংসদীয় ইতিহাসে রীতিমতো বিরল এক দৃষ্টান্ত। কয়েকদিন আগে এক ক্ষমতাধর মন্ত্রী সংসদের ফ্লোরে দাঁড়িয়ে বুক ফুলিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আগামী 1 তারিখের মধ্যে দেশের গ্যাস সরবরাহ পুরোপুরি নিশ্চিত করা হবে। কিন্তু বাস্তবে সেই 1 তারিখ পার হয়ে গেলেও গ্যাস সংকটের বিন্দুমাত্র সমাধান হয়নি। পরবর্তীতে সেই মন্ত্রী যখন আবার সংসদে নিজের দপ্তরের ফাইল নিয়ে কথা বলে উঠলেন, স্পিকার মেজর হাফিজ তাকে মাঝপথেই থামিয়ে দিলেন। তিনি গম্ভীর গলায় মন্ত্রীকে সেই পুরনো প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিয়ে বললেন, মাননীয় মন্ত্রী, সংসদে দাঁড়িয়ে দয়া করে এমন কোনো প্রতিশ্রুতি দিবেন না যেটা আপনি নির্দিষ্ট সময়ে পূরণ করতে পারবেন না। মনে রাখবেন, সংসদের প্রতিটি কথার পেছনে জনগণের অধিকার জড়িয়ে থাকে। এখানে প্রতিটি মিনিটের অন্তত 2 লাখ টাকা খরচ হয়। সহজ কথায় বললে, বর্তমান সংসদে সস্তা তেলবাজি বা কথার ফুলঝুরির কোনো জায়গা নেই। আর এই আপোষহীন নিরপেক্ষতার হাত থেকে ছাড় পায়নি স্বয়ং ক্ষমতাধর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কিংবা তুখোর বক্তা আন্দালিব রহমান পার্থ। নিয়মের সামান্য ব্যত্যয় ঘটলেই স্পিকারের ক্ষুরধার চাবুকের মুখে পড়তে হয়েছে তাদেরকেও। তিনি ভুল বা অন্যায়ের বিরুদ্ধে দলমত বা পদের বাছবিচার করছেন না। এমনকি রাজনৈতিক অঙ্গনে যেখানে জামায়াতে ইসলামীকে নিয়ে নানা রকমের মেরুকরণ এবং বিতর্ক চলে, সেখানেও তিনি সত্যের খাতিরে দলটিকে দেশের সবচেয়ে সুশৃঙ্খল দল হিসেবে আখ্যা দিয়ে নিজের স্পষ্টবাদিতার প্রমাণ দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, ক্ষমতার এই আলিন্দে বসে যে মানুষটি বুক চেতিয়ে বলতে পারেন, আমি আমার দীর্ঘ 40 বছরের সংসদীয় জীবনে কোনোদিন 1 কানা করিও খাই
খায়নি, রাজনীতিতে তার এই যাত্রাপথ কি এতটাই মসৃণ ছিল? এর উত্তর জানতে হলে আমাদের টাইমলাইনের একটু পেছনের দিকে যেতে হবে। তার শেকড় অনেক গভীরে। 1971 সালে রণাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা হিসেবে তিনি অর্জন করেন বীর বিক্রম উপাধি। 1986 সালে ভোলার মানুষের অগাধ ভালোবাসার প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং 1992 সালে তিনি বিএনপিতে যোগ দেন। এরপর পর্যায়ক্রমে বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। কিন্তু এরপরই গল্পের সবচেয়ে বড় টুইস্টটা আসে। 2007 থেকে 8 সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিএনপি ভেঙে যে সংস্কারপন্থী অংশটি দাঁড়িয়েছিল তার অন্যতম চালিকা শক্তি আব্দুল মান্নান ভুইয়ার সাথে জড়িয়েছিল মেজর হাফিজের নামেও। দলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে মন্তব্য করার কারণে তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছিল। এমনকি 2018 সালের নির্বাচনের আগে তাকে ঘিরে নতুন দল গঠনের গুঞ্জনও ডালপালা মেলেছিল, যেখানে বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানের যোগ দেওয়ারও কথা ছিল। কিন্তু দড়ি ছিঁড়ে গেলেও প্যাঁচ থাকে। এই প্রবাদের মতো শত অভিমান, অপবাদ এবং রাজনৈতিক ঘূর্ণিঝড়ের পরেও তিনি কখনোই দল ত্যাগ করেননি, ট্র্যাক বদলাননি। তার এই দীর্ঘ প্রতীক্ষা এবং অনুগত্যের চূড়ান্ত ফল তিনি পেয়েছেন 2024 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর। দলের শীর্ষ নেতা এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তার উপর পূর্ণ আস্থা রেখে প্রথমে তাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এবং পরে জাতীয় সংসদের স্পিকারের মতো গুরুদায়িত্ব অর্পণ করেন। তাহলে এখন সমস্যাটা কোথায়? সংসদ ভবনে যাবার ক্ষেত্রে মেজর হাফিজের বাধাটা আসলে কে? সমস্যা হলো দেশের ভেতরের অভ্যন্তরীণ রাজনীতি। এই সমীকরণের সবচেয়ে বড় দেয়াল হয়ে দাঁড়িয়েছে নিজ দলেরই প্রবীণ নেতা এবং তীব্র জামাত বিদ্বেষী হিসেবে পরিচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অর্থাৎ মেজর হাফিজের রাষ্ট্রপতি হবার পেছনের শুধু একমাত্র বাধা মির্জা ফখরুল ইসলাম। প্রথমত, জামায়াতে ইসলামীকে নিয়ে মেজর হাফিজের খোলামেলা প্রশংসা এবং সুশৃঙ্খল দলতত্ত্ব মির্জা ফখরুল এবং দলের লিবারেল অংশের কাছে একেবারেই হজমযোগ্য নয়। দ্বিতীয়ত, সেই 111-এর ভূত এখনো দলটির ভেতরে ঘুরে বেড়ায়। 2007 সালের সংস্কারপন্থী ভূমিকার কারণে দলের একাংশ তাকে এই সর্বোচ্চ এবং সবচেয়ে সংবেদনশীল পদে অর্থাৎ রাষ্ট্রপতি পদে দেখতে একেবারেই নারাজ। সহজ কথায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের শতভাগ সুনজর এবং গ্রিন সিগন্যাল থাকা সত্ত্বেও বিএনপির ভেতরের এই অভ্যন্তরীণ মেরুকরণ মেজর হাফিজের রাষ্ট্রপতি হবার পথকে এক চরম রোমাঞ্চকর থ্রিলারে পরিণত করেছে। দলের ভিতরে এখন রীতিমতো স্নায়ুযুদ্ধ চলছে। আর ঠিক এই ডামাডোলের মধ্যেই এই আগুনে যেন ঘি ঢেলেছে স্পিকারের সাম্প্রতিক ইরান সফর। সম্প্রতি ইরানে গিয়ে মেজর হাফিজ সরাসরি সাম্রাজ্যবাদী আমেরিকার বিরুদ্ধে অত্যন্ত কড়া এবং স্পষ্ট ভাষায় বক্তব্য দিয়েছেন। এর মানে আসলে কি? একজন স্পিকার কেন হঠাৎ করেই আন্তর্জাতিক ভূ রাজনীতি নিয়ে এত বড় মন্তব্য করলেন? বিশ্লেষকদের মতে এটি কোনো সাধারণ মন্তব্য নয়, এটি বর্তমান সরকারের একটি মাস্টার স্ট্রোক। আমেরিকা যখন এই অঞ্চলে খবরদারি করার চেষ্টা করছে, তখন মেজর হাফিজের এই বক্তব্য আসলে ওয়াশিংটনের প্রতি একটি কড়া সতর্কবার্তা। একই সাথে এটি প্রমাণ করে যে তিনি কেবল সংসদের ভেতরেই সীমাবদ্ধ নেই, আন্তর্জাতিক কূটনীতি এবং ভূ রাজনীতিতেও তিনি এক শক্তিশালী ভূমিকা পালনের প্রস্তুতি নিচ্ছেন। এটি কি তাহলে বঙ্গভবনে বসার আগে নিজেকে আন্তর্জাতিক পরিমণ্ডলে একজন শক্তিশালী রাষ্ট্রনায়ক হিসেবে প্রমাণের চেষ্টা? এখন সবচেয়ে বড় প্রশ্ন, এরপর আসলে কি? 2026 সালের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আগামী কয়েক সপ্তাহ বাংলাদেশের রাজনীতিতে কি ঘটতে পারে? বিশ্লেষকদের মতে এখানে তিনটি স্পষ্ট সম্ভাবনা রয়েছে। প্রথমত, প্রধানমন্ত্রী তারেক রহমান দলের ভেতরের বিরোধী দলের অর্থাৎ মির্জা ফখরুলের বলয়কে রাজনৈতিকভাবে ম্যানেজ করে মেজর হাফিজকেই রাষ্ট্রপতি হিসেবে চূড়ান্ত করবেন। কারণ এই মুহূর্তে রাষ্ট্রের অভিভাবক হিসেবে একজন ক্লিন ইমেজের বীর মুক্তিযোদ্ধার বিকল্প নেই। দ্বিতীয় বিষয়টি হলো দলের অভ্যন্তরীণ কুন্দল ঠেকাতে এবং আন্তর্জাতিক চাপ সামলাতে শেষ পর্যন্ত স্পিকারের চেয়ারেই তাকে বহাল রাখা হতে পারে। সেক্ষেত্রে বঙ্গভবনের জন্য সম্পূর্ণ নতুন কোনো অরাজনৈতিক বা সুশীল সমাজের কাউকে বেছে নেওয়া হতে পারে। আর তৃতীয় বিষয়টি হলো আমেরিকার বিরুদ্ধে তার এই কড়া বক্তব্যের কারণে পশ্চিমা বিশ্ব থেকে সরকারের উপর এক অদৃশ্য কূটনৈতিক চাপ তৈরি হতে পারে, যা পুরো সমীকরণকেই বদলে দিতে পারে। দর্শক, রাজনীতিতে আসলে শেষ কথা বলে কিছু নেই। তবে একটি কথা নিশ্চিত, মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম প্রমাণ করেছেন রাজনৈতিক ঝড়ঝাপটা কিংবা দলের ভেতরের কোণঠাসা অবস্থা কোনো কিছুই একজন খাঁটি দেশপ্রেমিককে দমাতে পারবে না। তিনি ক্ষমতার জন্য নিজের মেরুদণ্ড বিক্রি করেননি, সস্তা তেলবাজিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন। প্রিয় দর্শক, আপনি কি মনে করছেন মেজর হাফিজউদ্দিন কি রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনের পরবর্তী অভিভাবক হিসেবে যোগ্য, নাকি মির্জা ফখরুলের আপত্তিতেই আটকে যাবে তার ভাগ্য? এই দুইজনের মধ্যে রাষ্ট্রপতি হিসেবে আপনি কাকে বেছে নেবেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। দুর্নীতিবাজ আর মিথ্যাবাদী মন্ত্রীদের নাকে দড়ি দিয়ে ঘোরানোর ক্ষেত্রে এই পাক্কা খেলোয়াড় এক বিন্দু ছাড় দিতে রাজি নন।
আরেকটি ঘটনা সবার চোখ আরো ভালোভাবে খুলে দিয়েছে। একজন ক্ষমতাধর মন্ত্রী সংসদে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আগামী 1 তারিখের মধ্যে গ্যাস সংকটের বিশাল সমাধান তিনি করে ফেলবেন, কিন্তু বাস্তবে সেই 1 তারিখ পার হয়ে গেলেও গ্যাস সমস্যার কোনো সমাধান হয়নি। সেই মন্ত্রী যখন আবার সংসদে নিজের দফতরের ফাইল নিয়ে মাতব্বরি দেখাতে মাইক হাতে নিলেন, স্পিকার মেজর হাফিজ তাকে মাঝপথেই থামিয়ে দিলেন। পুরো দেশের সামনে তাকে এমন এক জবর শিক্ষা দিলেন যা দেখে সবার চক্ষু চড়ক গাছ। তিনি ওই মন্ত্রীকে সোজা কথায় মনে করিয়ে দিলেন সংসদের প্রতি মিনিটে জনগণের অন্তত 2 লাখ টাকা খরচ হয়, তাই সেখানে দাঁড়িয়ে ফাঁকা বুলি বা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে পার পাওয়ার কোনো সুযোগ নেই। জনগণের ট্যাক্সের টাকায় চলা এই সংসদে ছিনিমিনি খেলার কোনো অধিকার আর কারণে তিনি যত বড় নেতাই হন না কেন। তারেক সরকারের মন্ত্রীরাও এখন স্পিকারের সামনে কথা বলতে গেলে রীতিমতো ঘাম ছুটিয়ে ফেলেন। দীর্ঘ 40 বছরের রাজনৈতিক ক্যারিয়ারে এই মানুষটির দুর্নীতির এক কানাকড়িও কেউ স্পর্শ করতে পারেনি, আর ঠিক এই পাহাড় সমান সততায় দুর্নীতিবাজদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। আর তারা ভালো করেই জানে মেজর হাফিজের মতো একজন নেতা যদি একবার রাষ্ট্রপতির চেয়ারে বসতে পারেন তবে তাদের দুর্নীতির রাজত্ব চিরতরে মাটিতে মিশে যাবে। অতীতের দিনগুলোর দিকে তাকালে বোঝা যায়, বিশেষ করে হাসিনার আমল স্পিকারের চেয়ার মানেই ছিল সরকারি দলের যা ইচ্ছা তাই করার একটা হাতিয়ার, কিন্তু তারেক সাহেবের সরকারে এসে মেজর হাফিজ সেই পুরনো আর নোংরা নিয়মকে পুরোপুরি বুড়ো আঙুল দেখিয়ে এক নতুন ইতিহাস তৈরি করেছেন। তিনি দেখিয়ে দিয়েছেন নিরপেক্ষতা কাকে বলে। এই ধারাবাহিকতায় সরকারি দলের কেউ বিরোধী দলের কাউকে অন্যায়ভাবে আক্রমণ করলে স্পিকার নিজে ঢাল হয়ে দাঁড়িয়ে যান। ক্ষমতার অহংকারে অন্ধ হয়ে যে কেউ উল্টোপাল্টা বকার চেষ্টা করলে তাকে নাকানি চুবানি খাওয়াতে তিনি একটুও পিছপা হন না। উল্টো তার এই কড়া শাসনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কিংবা তুখর বক্তা আন্দালিব রহমান পার্থ কেউই ছাড় পাননি। ভুল বা অন্যায়ের ক্ষেত্রে তিনি পদের কোনো বাজ বিচার করেন না। তার কাছে মন্ত্রী আর সাধারণ সংসদ সদস্য একদম সমান। সবচেয়ে বড় চমকটা তিনি দিয়েছেন জামায়াত ইসলামীকে নিয়ে। রাজনৈতিক অঙ্গনে জামায়াতকে নিয়ে যখন নানা রকমের কাদা ছোড়াছড়ি চলে, তখন এই নেতা সত্যের খাতিরে প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন জামায়াত ইসলামী দেশের সবচেয়ে সুশৃঙ্খল রাজনৈতিক দল। সরকারি দলের এত বড় পদ থেকে বিরোধী দলের এমন প্রশংসা করার সাহস কেবল এই বীরের পক্ষে সম্ভব। তবে মেজর হাফিজের আজকের এই সমতায় বা চূড়ায় পৌঁছানোর পথটা মোটেও সহজ ছিল না। 1971 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত এই মানুষটির জীবনের প্রতিটি বাঁক যেন এক একটি সিনেমা। হাসিনার আমলে রাজপথে লড়াই করতে গিয়ে নিজের জীবনে মোট 5 বার জেল খেটেছেন তিনি, তবুও তার ভেতরের তেজ এতটুকু কমেনি। তিনি কখনো ক্ষমতার লোভে কারো পা চাটেননি, করেননি কোনো সস্তা চামচামি। 1986 সালে ভোলার মানুষের ভালোবাসায় প্রথমবারের মতো সংসদ সদস্য হন তিনি। এরপর 1992 সালে বিএনপিতে যোগ দিয়ে ধাপে ধাপে মন্ত্রী এবং দলের সবচেয়ে বড় নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হয়েছেন। 2007-8 সালে সেনা সমর্থিত সরকারের আমলেও দলের ভেতরে এক বড় ঝামেলার মুখে পড়েন তিনি। সে সময় শোকজ নোটিশও পেতে হয়েছিল তাকে। এখানে শেষ নয়, 2018 সালে নির্বাচনের আগেও তাকে ঘিরে নতুন দল গঠনের বিশাল গুঞ্জন ডালপালা মেলেছিল, যেখানে ক্রিকেটার সাকিব আল হাসানেরও যোগ দেওয়ার কথা ছিল। অনেকেই তখন ভেবেছিলেন হাফিজ হয়তো এবার দল ছাড়বেন, কিন্তু এত মান অভিমান আর ঝড়ের পরেও তিনি কখনো দল ছাড়েননি। দীর্ঘ 4 দশকে তিনি এক দলই নিজের জায়গা ধরে রেখেছেন। তার এই লম্বা সময় ধরে লেগে থাকা আর সততার বড় পুরস্কারটা আসতে যাচ্ছে 2026 সালের পর। রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে প্রথমে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বানান, এরপর তাকে বসিয়ে দেন সংসদের সবচেয়ে বড় স্পিকারের চেয়ারে। তারেক রহমান খুব ভালো করেই জানতেন কাকে কোথায় কখন বসাতে হয়, কারণ 2026 সালের এই জুলাই মাসে এসে ঢাকার অন্দরমহলে সবচেয়ে বড় খবর উঠছে বাতাসে। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর বিদায় ঘণ্টা বেজে যাওয়ার পর সেই জায়গায় বঙ্গভবনের চেয়ারে মেজর হাফিজের নাম সবার উপরেই শোনা যাচ্ছে। আর এই খবর শোনার পর থেকেই অনেকের হাওয়া টাইট হয়ে গেছে। মাস্টার মাইন্ড হাফিজকে আটকাতে দলের ভেতরেই চলছে বিশাল ষড়যন্ত্র। এমনকি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো দলের পুরনো নেতারাও ভেতরে ভেতরে অনেক কলকাঠি নাড়ছেন। বিশেষ করে জামায়াতে ইসলামী নিয়ে মেজর হাফিজের কথাবার্তা এবং অতীতের এই সেনা সমর্থিত সরকারের আমলের পুরনো ঝামেলাগুলো সামনে এনে তাকে বেকায়দায় ফেলার চেষ্টা করা হচ্ছে জোর কদমে। বিএনপির একটা অংশ কোনোভাবেই চাইছে না হাফিজের মতো একজন চরম সত্যবাদী নেতা রাষ্ট্রপতির চেয়ারে বসুক। অন্যদিকে দুর্নীতিবাজ নেতারা তো তেলে বেগুনে জ্বলে উঠেছেন। তারা বুঝতে পেরেছেন হাফিজ যদি বঙ্গভবনে ঢোকেন তবে তাদের খেল চিরতরে খতম হয়ে যাবে। সবাই যখন মেজর হাফিজকে আটকাতে ব্যস্ত, ঠিক তখনই সবার চোখ প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকে। এমন এক পাক্কা খেলোয়াড় রাষ্ট্রপতির চেয়ারে বসলে পুরো দেশের হিসাব নিকাশ একদম বদলে যাবে। মির্জা ফখরুলের আপত্তি আর দুর্নীতিবাজদের ভয়কে পাত্তা না দিয়ে তারেক রহমান কি সত্যি মেজর হাফিজকে তুরুপের তাস বানাবেন? স্পিকারের এই দাপট কি এবার সত্যি বঙ্গভবনের লাল গালিচায় পা রাখবে? প্রিয় দর্শক, আপনারা দেখতে পারলেন। অবশ্যই আপনারা জানাবেন আপনাদের মতামতটা, আসলে কি বলতে চান। মেজর হাফিজউদ্দিন আহমেদকে যদি রাষ্ট্রপতির চেয়ারে বসানো হয়, আপনারা কি মনে করেন তাহলে সেটি সঠিক কাজ হবে? আপনারা কি মনে করছেন রাষ্ট্রপতি হওয়ার জন্য যোগ্য ব্যক্তি মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম? আমি তো মনে করি তিনি সবসময় সৎ,
নিরপেক্ষ ছিলেন। স্পিকার হওয়ার পর থেকে আমরা দেখছি যে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো স্পিকার নিরপেক্ষ ভূমিকা পালন করছে। তিনি আমি মনে করি আসলেই যোগ্য ব্যক্তি। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে যদি রাষ্ট্রপতি বানানো না হয়, তার পরবর্তীতে মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমী যোগ্য ব্যক্তি রাষ্ট্রপতি হওয়ার জন্য আমার মনে হয়। এখন জানাবেন আপনাদের যদি সেরকম জানাশোনা কোনো নাম থাকে, সেটি কমেন্টে উল্লেখ করে দিবেন যে রাষ্ট্রপতি হওয়ার জন্য আর কারা আছে যোগ্য ব্যক্তি, কাদের রাষ্ট্রপতির হওয়ার যোগ্যতা আছে, সেটি অবশ্যই সাজেশন করবেন, কমেন্ট করে লিখবেন। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে। দেখা হবে হয়তো আরও অন্য কোনো একটা ভিডিওতে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেট সকলের আগে সবার আগে পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।